আমরা একসাথে রয়েছি, এক ছাদের তলায় রয়েছি, ঘুরতে যাচ্ছি, কিন্তু কি যখনই আমরা কাছে আসার চেষ্টা করতাম তখন আমাকে কিছু একটা ওর থেকে দূরে টেনে নিয়ে যেত। দূরে এনে কিন্তু বলতে পারো যে ঘরের পুরো বাইরে, মানে আমাকে ওর সাথে থাকতে দিত না। তো আমি অনেকক্ষণ নিজের সাথে নিজে ফাইট করার পরে একদিনকে অ্যাক্সিস মলে খেতে গেছি। অ্যাক্সিস মলে বসে খাওয়া দাওয়া করছি একদম তখন আমি আমার হাজবেন্ডকে আর পারলাম না। এটা বেশি দিন না, বলতে পারো বিয়ের 1 মাসের মধ্যেই ওর কাছে সব ঘটনাটা বলেছি, যে তখন আমার ভেতরে যে ডিসকমফোর্টটা হচ্ছে। Spotify original horror podcast. ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ একটা ভয়ানক ঘোস্টলি কল রেকর্ডিং, গল্পওয়ালার 71 নম্বর এপিসোড। আর আজকে আমার সাথে কলে থাকছেন রাজারহাট থেকে পারমিতা ব্যানার্জি। পারমিতাদি পেশায় একজন সঙ্গীত শিল্পী, আর বর্তমানে সে রাজারহাটে থাকলেও তার নিজের বাড়ি রানাঘাটে। সেই রানাঘাটেই আজ থেকে বছর 4 আগে এমন একটা ঘটনা সূত্রপাত হয়, যেই ঘটনা পারমিতাদির জীবনকে রীতিমতো তছনছ করে দেয়। তার পুরো পরিবারকে ফিরে আসতে হয় মৃত্যুর মুখ থেকে। আজকের এপিসোডটা পুরোটা শুনতে হবে, কারণ আজকের ঘটনাটা ভয় পাওয়াবে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে আজকের এপিসোডটা দেখছো। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ভয়ানক ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো পারমিতা, কেমন আছো? হ্যাঁ, হ্যালো, নমস্কার। এই কেটে যাচ্ছে, মোটামুটি আছি কোনো রকম, খুব একটা ভালো বলা যায় না। অ্যাকচুয়ালি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি কোনো রকমই কেটে যাচ্ছে, বলতে পারো বেঁচে আছি জাস্ট। তো বেশ কিছুদিন আগে তুমি আমার সাথে ইনস্টাগ্রাম না হলে ফেসবুক, ইনস্টাগ্রামের থ্রুতেই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, তো যখন কন্ট্যাক্ট করেছিলে তখন আমি ঘটনাটা পড়েছিলাম, কারণ তুমি আমাকে ঘটনাটা কিছুটা লিখে পাঠিয়েছিলে। তো তারপর আমি ঘটনাটা পুরোটা যখন পড়ি, আমার কোথাও না কোথাও ভয় লাগছিল, কারণ যে ধরনের রিয়েল লাইফ প্যারানর্মাল ইভেন্ট আমি এর আগে দেখেছি, এটা তার থেকে অন্য ধরনের বা তার থেকে অন্য রকম ইউনিক এই কারণেই বলছি, কারণ তুমি এখনো পর্যন্ত এই ঘটনাটার মধ্যে দিয়ে যাচ্ছ। ইনফ্যাক্ট তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর দিয়ে কেসটা ইনভেস্টিগেশন করানোর পরেও সেই জিনিসটা কিওর হয়নি। ইনফ্যাক্ট তারা পর্যন্ত হার মেনে গেছে, যদি আমি খুব ভুল না করি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অবশ্যই ঘটনাটা শুনবো। তার আগে বলো, গল্পওয়ালাতে প্রথমবারের জন্য এসে তোমার কেমন লাগছে? গল্পওয়ালাতেই প্রথমবারের জন্য এসে আমার অভিজ্ঞতাটা খুবই একদম ইউনিক। বিকজ সব থেকে বড় কথা কি জানো তো, এই যে মানে ভৌতিক ব্যাপারগুলো, এগুলো কাউকে চট করে বললে না কেউ বিশ্বাস করতে চায় না। আর আমি নিজেও বিশ্বাস করতাম না। হ্যাঁ, যে দূর আবার ভূত কিছু সব ফেক আত্মা কাট্টা আবার কিছু হয় নাকি। কিন্তু যতদিন না এটা কারোর সাথে ঘটছে ততদিন প্রথম কেউ বিশ্বাস করতে চায় না। কেউ বিশ্বাস করতে চায় না। নিজেদের খুব ক্লোজ আত্মীয় আমি কাউকেই এটা বলতে পারিনি অরিত্র। সেই জায়গা থেকে আমি যেটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে মানুষকে জানাতে পারছি বা বলতে পারছি যে দেখুন এগুলো হয়, এগুলো আমার সাথে ঘটেছে, কালকে আপনাদের সাথেও ঘটতে পারে, এটাই একটা বিশাল মানে ব্যাপার, যে আমি অ্যাটলিস্ট শেয়ার তো করতে পারছি, কাউকে তো বলতে পারছি। এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো আমাকে একদম শুরু থেকে বলো, কারণ আমি চাই এই ঘটনাটা যারা শুনবে তারা যেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শোনে, কারণ আজকের ঘটনাটা শুনলে তারা বুঝতে পারবে যে তারা অ্যাকচুয়ালি কি শুনতে চলেছে। হ্যাঁ, তো এই ঘটনাটার মধ্যে যেহেতু তুমি এখনো যাচ্ছ, তো যাই হোক, আমি সেটার জন্য অবশ্যই প্রে করব, বাট তার আগে আমি চাইবো পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে। শেষ বলবো না, বাট কারেন্ট টাইম পর্যন্ত বা বর্তমান সময়ে তুমি যে অবস্থায় রয়েছো তার পেছনে যে তোমার অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা যে কিরকম ভাবে দায়ী, সেটা
একদম শুরু থেকে বলো। একদম একদম ব্যাপারটা তাহলে আমি শুরু থেকে বলছি। প্রথম একদম স্টার্টিং থেকে বলি যে আমার একদম ছোটবেলাতে বিয়ে হয়ে যায়। আমার প্রথম যেটা বিবাহ হয়েছিল তখন আমি ক্লাস 12-এ পড়ি। আর তখন আমার প্রথম বিবাহ রানাঘাটে, আমার বাপের বাড়িও রানাঘাটে ছিল এবং আমার প্রথম যে শ্বশুর বাড়ি ওটাও রানাঘাটে ছিল, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো শ্বশুরবাড়ির যেখানটা ছিল সেই জায়গাটা থেকে যে জায়গাটা থেকে এই সমস্যাটার উৎপত্তি স্থল, সেই সমস্যাটার দূরত্ব খুব একটা বেশি নয়। আর আমি পেশায় ছিলাম মানে সঙ্গীত শিল্পী, এখনো আছি। যে তোমার রিসেন্টলি বেবি হয়েছে, আমি কিছুদিন মানে স্টেজ প্রোগ্রাম থেকে একটু জাস্ট নিজেকে একটুখানি বিরত রেখেছি। তো ঘটনাটা হয় 2020 কোভিড টাইম থেকে। তো কোভিড টাইমে মোটামুটি 2020-তে তখন আমার যে বর্তমান স্বামী ছিল তার সাথে আমার একটুখানি মনোমালিন্যই চলছিল। মনোমালিন্য চলতে চলতে আমি 2021 সালে কলকাতাতে চলে আসি, কাজের সূত্রে কলকাতাতে চলে আসি। এখানে এসে আমি থাকতে শুরু করি। কখনো একাই থাকতাম, কখনো আমার ছেলেকে নিয়ে থাকতাম, ম্যাক্সিমাম টাইম একাই থাকতাম। তো যখন আমি একা থাকতাম তখন আমি সেপারেট রয়েছি, আমার সাথে আমার হাজবেন্ড থাকতো না, একটা রুম নিয়ে একাই থাকতাম। আর তখন আমি না কিছু জিনিস ফিল করতাম, মানে 2021-এর, এটা ধরো আমি ওই জুন জুলাই এরম টাইমের কথা বলছি। কিছু জিনিস ফিল করতাম যেটা আমি আগের লাইফে কখনো করিনি, মানে এরকম ঘটনা আমার সাথে ঘটেনি। কারণ একজন সঙ্গীত শিল্পী যেহেতু, আমি রাত বেরোতে বাড়ি ফিরতাম। আমাদের স্টেজ জেনারেলি ধরো মোটামুটি ওই 2টো 3টে, কখনো ভোর 4টায় শেষ হতো। বাড়ি আসতে আসতে আমার কখনো সকালে হয়ে যেত, কখনো আমি মিডনাইটেও বাড়ি ফিরতাম। এবার রাত রাত জিনিসটাকে ভয় পেতাম না, সত্যি কথা বলতে। আর ভূত প্রেত এগুলো তো কোনো কিছু, তো কোনো ভয় কিছু ছিল না, মাথাতেও এগুলো আনতাম না। অনেক শুনশান জায়গা দিয়ে রাত্রিবেলা একা পার হয়ে এসেছি। গাড়ি ধরো নামিয়ে দিয়ে গেছে মোড়ের মাথাতে, আমি সেখান থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে গেছি। কিন্তু কোনোদিন কিছু আমি ফিল করিনি, আর নাহি কিছু চোখে কোনোদিন দেখেছি যে জিনিসটার সম্বন্ধে আমার মাথাতে কোনো চেতনা আসবে। আর যখন আমি 2021 সালে একা থাকতে শুরু করলাম তখন আমি আমার ঘরের মধ্যে নানান রকমের শব্দ পেতাম, যেগুলো ভীষণ মানে তোমার একটুখানি আমার কেমন জানি খটকা লাগতো, যে দিনের পর দিন এরকম কিছুই নেই কোথাও। মানে তুমি আচমকাই বিয়ের পর থেকে শব্দ পাওয়া শুরু করলে? না, 2021-এ আমার যখন দ্বিতীয় বিবাহ হলো তার কিছুদিন ঠিক আগে থেকে ঘটনাটা ঘটতে শুরু হয়েছে। এবং তখন তোমার প্রথম স্বামীর সাথে তোমার মনোমালিন্য বলতে পারো ডিভোর্সের পর্যায়েতেই চলছি আমি তখন, ঠিক আছে। তখন আমি একা একা যখন ওই ঘরটার মধ্যে থাকতাম তখন ঠুক 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 ঠুক, কোথাও কিন্তু কিচ্ছু নেই, মানে ঠুক 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 করে একটা শব্দ হতো। ধরো আচমকা সার্টেন আমার একটা জিনিস কোথাও রাখা রয়েছে, হট করে ওটা, মানে ওখান থেকে পড়ারই কথা নয় কিন্তু হট করে ধরো পড়ে গেল। তখন এগুলো কি হচ্ছে, হঠাৎ হঠাৎ আমার সঙ্গে তো হওয়াটা ঠিক না। যাই হোক, ব্যাপারটাকে আমি তখনও কিন্তু উড়িয়ে দিয়েছি, মানে মাথাতেই নেই, টোটাল ব্যাপারটাকে উড়িয়েই দিয়েছি। আমি তো জানি না যে সামনে আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে আর কোন সূত্র ধরে এগুলো কিছু হচ্ছে। সেগুলো সব আমি বুঝতে পারলাম সেপ্টেম্বরের পরে, তখনও জুলাই। এবার সেপ্টেম্বর মাস যখন আসলো তখনও এইসব চলছে, আমি এগুলোকে পাত্তা দিচ্ছি না, অ্যাজ ইউজুয়াল নিজের কাজের মধ্যে দিয়ে নিজে ব্যস্ত রয়েছে। ব্যাপারটা যখন আমার যে এখন বর্তমান স্বামী, সে 2021-এ সেপ্টেম্বর মাসে আমার লাইফে আসলো, পরিচয় হলো, প্রেম হলো, এবং খুব মানে বলতে পারো উইদিন 7 to 10 days মানে আমাদের পরিচয়ের মধ্যে আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। তারপর আমাদের বিয়ে হলো তোমার বিশ্বকর্মা পুজো 2021 সালে 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বিয়ে হলো। তারপরে আমরা গেলাম গোয়া টোয়া গিয়ে যখন ফেরত আসলাম, তারপরে আমি কিছু জিনিস ফিল করতে শুরু করলাম যেগুলো আমি আমার এন্টার লাইফে কোনোদিন ফিল করিনি, বুঝতে পারছো? মানে একটা ফিলিংস ওয়াজ, আমার মনে হতো কি আমার মধ্যে কিছু একটা ঢুকছে ইন দ্য সেন্স, এমন একটা হঠাৎ করে আমার মধ্যে শক্তির সৃষ্টি হতো না, মনে হতো কিছু একটা বাস্ট করছে আমার ভেতরে, আমাকে হাত পা এরকম চেপে ধরে রাখা যেত না। তো আমি অনেকদিন এটা আমার বরের কাছ থেকে না হাইড করেছিলাম, ব্যাপারটাকে বলিনি। আমি ভাবতাম বলবো, ও কি ভাববে, মানে একটা সার্টেন টাইমে আমার কেমন যে শরীরের মধ্যে হতো না, এটা আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে এক্স্যাক্টলি ফিলিংটা কেমন ছিল। কিন্তু এমন হতো যে অদ্ভুত শক্তি সঞ্চার হতো আমার ভেতরে, আমাকে চেপে ধরে রাখা যেত না, আর কিছু একটা আমাকে ওর কাছ থেকে দূরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, মানে কিছুতেই আমাকে ওর সঙ্গে একসাথে থাকতে দিত না।
নিউ ম্যারেজ কাপল, আমরা একসাথে রয়েছি, এক ছাদের তলায় রয়েছি, ঘুরতে যাচ্ছি, কিন্তু কি যখনই আমরা কাছে আসার চেষ্টা করতাম তখন আমাকে কিছু একটা ওর থেকে দূরে টেনে নিয়ে যেত। দূরে এনে থেকে বলতে পারো ঘরের পুরো বাইরে, মানে আমাকে ওর সাথে থাকতে দিত না। তো আমি অনেকক্ষণ নিজের সাথে নিজে ফাইট করার পরে একদিনকে অ্যাক্সিস মলে খেতে গেছি। অ্যাক্সিস মলে বসে খাওয়া দাওয়া করছি একদম টপ। তখন আমি আমার হাজবেন্ডকে আর পারলাম না, এটা বেশি দিন না, বলতে পারো বিয়ের 1 মাসের মধ্যেই ওর কাছে সব ঘটনাটা বলেছি। যে তখন আমার ভেতরে যে ডিসকমফোর্টটা হচ্ছে, ভাবলাম ওকে একবার শেয়ার করি, কতক্ষণ মানে চুপচাপ থাকবো। তখন ওকে বললাম যে শোনো, তোমাকে একটা কথা বলবো। খেতে যেত বলছে হ্যাঁ বলো না। আমি তোমাকে না কিছু একটা বলতে চাইছি, কিন্তু আমি বলতে পারছি না। হ্যাঁ ভাবছি তুমি কি মনে করবে, তোমার সাথে তোমার বেশি দিনই পরিচয় নয়। এবার তখন বলছে না না তুমি আমার কাছে বলো কি হচ্ছে। বলছি না সামথিং ইজ রং উইথ মি। বলছে রং বলতে কি বলতে চাইছো বলো তো। না আমাকে না কিছু একটা টানছে জানো। বলছে টানছে মানে, মানে কিছু একটা টানছে। আমি ওকে পোকাই বলে রাখি। আমি দেখো পোকাই, আমাকে না কিছু একটা টানছে, আমাকে না কিছুতেই তোমার সাথে থাকতে দিচ্ছে না। সেটাকে আমি বুঝতে পারছি, মাঝে মাঝে তুমি কিরকম একটা অস্বাভাবিক আচরণ করছো। হ্যাঁ তুমি কিরকম একটা ছিটকে বেরিয়ে যাওয়ার মতন করছো। এক্স্যাক্টলি এটাই আমার সাথে হচ্ছে। আমি যখনই তোমার সঙ্গে থাকছি, তোমার সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করছি, তখনই একটা কিছু আমাকে শক্তি মনে হচ্ছে টানছে। আর আমার মনে হচ্ছে যে আমি কোথাও একটা গিয়ে মাথা ঠুকি, আমি বাথরুমের মধ্যে দরজা লাগিয়ে দিই, আমি নিজেকে হার্ট করি, যেগুলো আমার এন্টার লাইফে কোনোদিন হয়নি। আমার এগুলো কোনোদিনই হয়নি, হ্যালুসিনেশনও কোনোদিন হয়নি। আমি কোনো কিছু কোনোদিন চোখে ভুলও দেখিনি, কোনোদিন আমার এরকম হয়নি। তখন ওর তো শুনে বুঝতে পারলো যে এর সঙ্গে যেটা ঘটছে সেটা তো খুব একটা মানে সহজ সরল ব্যাপার নয়। এবার মাঝে মাঝে আমার তখন এরকম হতো, মাঝে মাঝে বলতে পারলো দিনের মধ্যে 2-3 বার তো হতোই। ওই যে সিচুয়েশনটা, ওই যে টাইমটা, ওই টাইম স্প্যানটা কাটানো ভীষণ ডিফিকাল্ট হয়ে দাঁড়াতো। মানে এটা না কাউকে বলার, না কাউ না সহ্য করা, ভেতরে ভেতরে গুমরাতে গুমরাতে আমরা শেষ হয়ে যাচ্ছিলাম। যে আমাকে ধরো নিয়ে চায়ের দোকানে গেছে সিম্পল চা খেতে, সেখানে আমার এরকম হয়ে গেল। এবার আমি ধরো রাস্তায় বেরিয়ে ওখান থেকে ফ্ল্যাট পর্যন্ত আসবো, আমার সেই ক্ষমতাটা নেই। তখন আমার মধ্যে ওই এভিল পাওয়ারটা এমন পরিমাণে বাস্ট করতো যে পাবলিকালি আমার এক্সপ্রেশন লুকানো আমার পক্ষে ভীষণ পরিমাণে চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবার দেখো মানে বাইরে একটা দোকানে আমি গেছি, আর ভেতরে যদি এই জিনিসটা হয়, স্বাভাবিকভাবে আমার চোখ মুখের এক্সপ্রেশন তো তখন চেঞ্জ হবে। এবার লোকে দেখে ভাবে কি রে বাবা, অধিকাংশ লোকেই তো বিষয়গুলোর থেকে অবগত নয়। লোক ভাবে বাবা পাগল টাগল নাকি, এরকম করছে কেন। এই লোক লজ্জাটাও রয়েছে ভেতরে, এদিকে আমার ভেতরে একটা প্রচন্ড কষ্ট হচ্ছে, সেটাকে আমি বহিঃপ্রকাশও করতে পারছি না। আমাকে যে তখন আমার হাজবেন্ড কিভাবে হাত ধরে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে যেত সেটা আমি জানি। আর এই পার্টিকুলার টাইমটাতে আমার এক্সপ্রেশন আমার হাজবেন্ড আমার ছেলে দেখে বুঝে যেত। আমার ছেলে তো সবসময় যে আমার দিকে তাকিয়ে বসে থাকতো, আর ওর মধ্যে একটা প্যানিক হয়ে গেছিল যে বাবা বাবা দেখো মার কিন্তু আবার ওরকম হচ্ছে। এই জিনিসটার কোনো সলিউশন পাচ্ছিলাম না। এটা তোমার তখন 2021 চলতে চলতে আমরা 2022-এও চলে এসেছি। 2022 পর্যন্ত কোনো এরকম চলতেই রয়েছে, কোনো রেমেডি পাচ্ছি না। প্লাস তার মধ্যে আমরা যে বাড়িতেই ধরো ভাড়া যাচ্ছি, সেই বাড়িতে কিছু না কিছু দুর্ঘটনা ঘটতেই রয়েছে আমাদের সাথে। আর এই জিনিসগুলোর সাথে সাথে ধরো মানে একটা পুরো ফাঁকা জায়গা, ডাইনিং স্পেস, সেখানে তো সব জিনিসপত্র থাকে, ফ্রিজ থাকে, তার পাশে ধরো কিচেন রয়েছে, কিচেনে থালা বাসন সব পরপর পরপর সাজানো, একদম মানে ফ্ল্যাটের টপ ফ্লোরে মালঞ্চ আবাসন, আর নিউ টাউনে যেটা মালঞ্চ রয়েছে, হাই রাইজ বিল্ডিং, ওখানে তো বিড়াল কাক পক্ষী কিছু আসার কথা নয়, দরজা জানলা সমস্ত কিছু ধরো বন্ধ। তারপরে রাত্রিবেলায় থালা বাসনও অটোমেটিক ধুমধাম ধুমধাম পড়ে যাচ্ছে, মানে ছিটকে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন একটা আমার বাটি ধাম করে ছুঁড়ে মারলো, অথচ পিছন ঘুরে দেখছি কিচ্ছু নেই। এইসব ঘটনা ঘটছে। তারপরে সারা রাত ধূপধাপ সহজ আমার মানে শব্দে যেমন ঘুমাতে পারতাম না। প্রতিটা রাত আমাদের বিনিদ্র যেত। ঘুম থেকে উঠে যেই ডাইনিং স্পেসে যেতাম, দেখতাম দেওয়ালে বিভিন্ন রকমের মানে স্কেলিটনের ছাপ, আর
আঙুলের যে ছাপগুলো দেখতাম সেগুলো সমস্ত স্কেলিটনের ছাপ মানে? হ্যাঁ, স্কেলিটনের ছাপ, মানে যে বুকের পাঁজর হয় না, যে রিড গুলো হয়, এই রিডের ছাপ পর্যন্ত আমি পেয়েছি। এবং সেইগুলো প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম যখন আমি দেখেছিলাম, তারা ক্যামেরাতে সমস্ত ছবিও তুলে নিয়ে গেছে। মানে বুকের রিডের ছবি প্লাস যদি কিছু মনে না করো, আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করতে চাই। তুমি বলছো তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম ডেকেছিলে, তো যদি প্রবলেম না থাকে তাহলে কি জানতে পারি যে কোন টিমকে ডেকেছিলে তুমি? হ্যাঁ, আমি দেখেছিলাম গৌরব তিওয়ারি দাদার সাথে, যে দাদা থাকতেন কাজ করতেন, অভিজিৎ দাকে আমি দেখেছিলাম। অভিজিৎ দা তার পুরো টিম নিয়ে এসেছিলেন আমার বাড়িতে, 2বার এসছেন। আচ্ছা, তো উনি কি প্রপার ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলেন? হ্যাঁ, একদম একদম প্রপার ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলেন। এবং তার যে এক্সপিরিয়েন্সটা, মানে ইভেন দাদাও আমাদেরকে বলে গেছে তার যে পারমিতা, আমি যে ইনভেস্টিগেশনটা করে গেলাম আজকে এখানে, এটা আমি এন্টার লাইফে তো ভুলবো না। আর আমার লাইফে দেখা সব থেকে ডেঞ্জারাস এবং শক্তিশালী স্পিরিট যদি কোনোটা থেকে থাকে, জানি না একে আমি স্পিরিট বলবো কি, মানে প্রেতাত্মা বলবো কি, ওকে আমি মানে করবো, তো সেটা হচ্ছে এই ছেলেটি। এতটা পাওয়ারফুল সোল, এতটা পাওয়ারফুল স্পিরিট দাদা বলছে আমি এন্টার লাইফে দেখি। যে ঘটনাগুলো ইনভেস্টিগেশনের টাইম আমাদের সাথে অ্যাকচুয়ালি হয়েছিল, দাদা বলছে এই এক্সপিরিয়েন্স আমার নেই। এবং ওর সাথে তো আমরা কথা বলেছিলাম, ছেলেটির সাথে আমরা কথা বলেছিলাম। তো যে কথাগুলো বলেছিল অরিত্র, ওগুলো মানে আমি আমার সারা জীবন আমার কানে বাজবে। আমি কেন, ওই টাইমটা আমরা যে কজন ছিলাম, প্রায় 7-8 জন ছিলাম, প্রত্যেকে শুনেছি। মানে ওই কথাটা ভোলার মতন নয়। ওই ছেলেটি যে কথাগুলো বলে গেছিল, পরিষ্কার স্পষ্ট কথা বলেছে আমাদের সাথে স্পিরিট বক্সে। এবং গ্যাজেট গুলো, প্রত্যেকটা গ্যাজেটেও এত সুন্দরভাবে রেসপন্স করেছে, এত সুন্দর ইনভেস্টিগেশন হয়েছিল। কিন্তু আমরা সবাই মানে ওখানে যেভাবে বসেছিলাম, মানে অদ্ভুত, তুমি বিশ্বাস করবে না, গ্যাজেটের থেকে ব্যাটারি খুলে নিয়েছে দাদা, ব্যাটারি নেই অথচ গ্যাজেট রিপ্লাই করছে। ভাবতে পারছো? মারাত্মক ব্যাপার। সায়েন্টিফিক্যালি সম্ভব। তারপর কি হলো তুমি যেখানে শেষ করেছিলে? হ্যাঁ, তারপরে হচ্ছে যখন আমি রোজ সকালবেলায় উঠে ধরো দেখতাম হাতের স্কেলিটনের ছাপ, হাতের স্কেলিটনের ছাপ, হাতের ছাপ নয় কিন্তু, বুঝবি, একটা হাতের স্কেলিটনের হাত যদি কোনো জায়গাতে একটা দেওয়ালের ছাপ মানে, সেই ছাপটা তো একদম অন্যরকম হবে, একদম মানুষের হাতের মতন হবে না। প্লাস আমার প্রতিদিন রক্তপাত হতো, প্রতিদিন রক্তপাত হতো। এবং যে জায়গাটা এমন একদিন হয়েছে আমার হাত কেটে হাতের মধ্যে এ লেখা হয়ে গেছে। ভাবতে পারছো? যে ছেলেটি ছিল বা আছে, তার নাম এ দিন, আমি তার নামটা ডিসক্লোজ করতে পারছি না, ওপেন আপ করতে পারছি না, কারণ তাকে আমাদের এন্টার রানাঘাটে সবাই চেনে এবং খুব পাওয়ারফুল ফ্যামিলি থেকে আছে, সেই জন্য বলতে পারছি না। কিন্তু ওই ছেলেটির নাম এ দিয়েছিল। আয়নাটা মুছে রাখতাম, আয়নার মধ্যে এই লেখা হয়ে যেত পরিষ্কার এই অ্যালফাবেটে। এটা অভিজিৎটাও দেখেছে আর ছবিও তুলে নিয়ে গেছে। আমি গাড়িতে উঠতাম, আমরা কোথাও ট্রাভেলে যাবো, ধরো আমি গাড়ি, আমার হাজবেন্ড ড্রাইভ করতো, আমি পাশের সিটটাতে বসতাম, আমার কাঁচের সামনে এ লেখা থাকতো। আমার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে মারার প্ল্যানও করেছিল, বুঝতে পেরেছো? মানে আমি যেদিকেই তাকাতাম সেদিকেই শুধু এ ছাড়া কোনো অ্যালফাবেট ছিল না। আর এগুলো সমস্ত তখন আমি ফোনে, মানে লোকে তো মুখের কথা বিশ্বাস করো নাই করতে পারে, তাই না? মানুষ এভিডেন্সে বিশ্বাস করবে, মুখের কথাতে আমার কেন বিশ্বাস করবে? এবং এই যে এই লেটারটার সাথে না আমার লাইফে একটা ধরো আতঙ্ক জড়িয়ে আছে। আমার হাত কেটেছে, হাত কেটে অটোমেটিক ওখান দিয়ে রক্ত ঝরছে, ঝরঝর করে এ লেখা হয়ে গেল। মানে আমি ধরো কোনো কাজ করছি, এটা সিরিয়াসলি পসিবল? এটা পসিবল। আমি কাজ করছি, কিচেনে দাঁড়িয়ে কিছু একটা কাটছি, হঠাৎ করে হাতটা কেটে গেল, যেটা কাটার কথা নয়, কাটার পরে সে জায়গাটা এই লেখা হয়ে গেছে। ভাবতে পারো? আমার শরীরে তো অজস্র মানে ধরো নখের আঁচড়, এসব আঘাতের দাগ, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল। কিছু ছিল না তখন আমার শরীরে, রক্ত দেখতে দেখতে আমি মানে ডিপ্রেশনে চলে গেছিলাম যে ঠাকুর আর কত, আর কত, তুমি কি নেই, তোমার কি কোনো ক্ষমতা নেই আজকে একটা
অস্তিত্ব আত্মা, সে এইভাবে আমার উপরে অত্যাচার করছে, এইভাবে আমার উপর টর্চার করছে, তোমার কি কোনো এক্সিস্টেন্স নেই? তখন ও শুধুমাত্র আমাকে আঘাত করতো, আমার শরীরটাকে আঘাত করতো। আর আমি না মানে কালশিটে বলো, অরিত্র, মুখের আঁচড়ের দাগ বলো, রক্তপাত বলো, মানে এটা দেখতে দেখতে আমি হ্যাবিচুয়েটে হয়ে গেছিলাম। মানে একদিন যদি আঘাত না পেতাম, আমার মনে হয় কি হলো ব্যাপারটা, আজকে আমি আঘাত পেলাম না, এরকম হয়ে গেছি। তখন তখন আমরা টোটাল ব্যাপারটাকে সায়েন্টিফিক্যালি করার জন্য, বোঝার জন্য আমরা নেট সার্চ করে অভিজিৎ দাসকে কনসাল্ট করি। অভিজিৎ দাকে সমস্ত ব্যাপারটা জানাই। এবার অভিজিৎ দা বলছে যে তোমার সাথে যে ঘটনাটা ঘটছে, তুমি কি কাউকে সন্দেহ করছো, বা তোমার মাথায় কি হচ্ছে? এমনি এমনি তো কোনো স্ক্রিপ্ট চট করে কারো পিছনে পড়ে না। তোমার কোনো পরিচিতর মধ্যে কারো ডেথ হয়েছে? এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম যে তুমি এতক্ষণ ধরে আফটার এফেক্টস গুলো বলছিলে যে তোমার সাথে এই এই ঘটনাগুলো ঘটছে, বাট আমার মাথাতেও ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলছিল কন্টিনিউয়াসলি যে কি কারণে এরকম হতে পারে। শুধু শুধু তো এই ঘটনাগুলো মানে এমনি এমনি তো ঘটবে না, এর পেছনে মানে যোগসূত্রটা কি বলো? যোগসূত্রটা তুমি শুনলে অবাক হয়ে যাবে যে এটা কি করে হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমি তখন না যে ইয়েতে চলে গেলাম, চিন্তা করতে থাকলাম যে কেউ তো এমন ক্লোজ আমার নেই যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে আমার বয়ফ্রেন্ডই বলো, খুব ভালো বলো, হ্যাঁ, বা আমার প্রতি হিউজ ক্রাশ ছিল। হ্যাঁ, আমি গান বাজনা জগতে ছিলাম, দেখো ক্রাশ অনেকেই খেতে পারে মানুষের উপর, তাই না? কিন্তু ক্রাশটা আমার তরফ থেকেও তো তার প্রতি ছিল। এইরকম আমি ভাবছিলাম না, আমি তো সেরকম কাউকে পাচ্ছি না। যাদের সঙ্গে টুকটাক কথা হয়েছে পরিচিতর মধ্যে সবাই বেঁচে আছে। তখন আমার মাথায় হঠাৎ করে একটা কথা আসলো, কিছুদিন আগে তো একটা পার্সন মারা গেছে যার আমার প্রতি ক্রাশ ছিল। আমি তাকে পাত্তা দেইনি, কিন্তু তার আমার প্রতি ক্রাশ ছিল। এবার এইগুলো একটা ধরো, আমরা কালারফুল ওয়ার্ল্ড থেকে বিলং করি, কে ফ্যান হচ্ছে, কে লাইক করছে, কে ধরো, এগুলো তোমরা মাথা ঘামাই না, কারণ প্রতিদিন আমাদের হাজার হাজার ফ্যান সৃষ্টি হয়, আবার তাদের সঙ্গে ভালোভাবেও কথা বলি, কোনো অসুবিধা হয় না। সেই ব্যাপারগুলোকে ওভারলুক করে বেরিয়ে গেছে। এবার সে যে মনের মধ্যে আমাকে নিয়ে কি ফিলিংস নিয়ে বসেছিল, সেটা তো আমি বুঝতে পারিনি, অনুধাবন করতে পারিনি। তখন বললাম এই পার্সনটা তো একমাত্র এভিল পার্সন ছিল, যে তার মানে বেঁচে যখন ছিল তার কীর্তিকলাপে তো মোটামুটি ধরো রানাঘাট মুখরিত ছিল। এই পার্সনটাকেই মাথার মধ্যে তখন আমি আনতে পেরেছিলাম যে এই একটা পার্সন যার সাথে আমি বন্ধু মনে করে কথা বলেছি, কিন্তু সে হয়তো বন্ধুত্বের মতন ব্যাপারটাকে নিতে পারেনি। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে খুব কম কথা হয়েছে তার সাথে, আমি তার সম্বন্ধে অবগত ছিলাম যে সেই পার্সোনালিটিটা কিন্তু এরকম। সে মানুষটি ভালো নয় কি, আমি তার সঙ্গে মিশে দেখিনি সে ভালো কি খারাপ, কিন্তু সে কিছু তোমার ওই ক্রিমিনাল কেস খেয়েছিল রানাঘাটের মধ্যে, এবং তাকে আমরা একদম ছোটবেলার থেকে চিনি। আমার যে স্কুলে পড়তাম সেই স্কুলের একটা দিদি ছিল, তার সাথে ওর সম্পর্ক ছিল। ওই দিদিটা গলায় দড়িতে ওর জন্য সুইসাইড করেছিল। তারপর থেকে ওর নামটা রানাঘাটে মোটামুটি ফেটে যায়। তারপরে ও একটা না দুটো রেপ কেস খেয়েছে, তার মধ্যে একটা বাড়ির মেয়েদের সাথে। বুঝতে পারছো? আর মানে দুরাত্মা, কত দুরাত্মা, এটা দুরাত্মা বলবো না পাপাত্মা বলবো আমি ঠিক বুঝতে পারছি না, মানে এরকম ঘটনা ঘটে গেছে। তো সেই কারণের জন্য আমাদের পাড়ার ছেলে, মানে শ্বশুর বাড়ির পাড়ার ছেলে হওয়ার পরেও আমি খুব একটা কোনদিন ওর সাথে কথা বলতাম না, অ্যাভয়েডই করতাম। কিন্তু ওর আরো দুটি ভাই আছে, তার মধ্যে যে ছোট ভাই ছিল, ওর ছোট ভাইয়ের সাথে আমাদের টুকটাক কথাবার্তা হতো। আর ওর যে বড় দাদা, সে এখন নেতা স্থানীয়, তার সাথে আমার ও মারা যাওয়ার পরেই কথা হয়েছে, তার আগে কোনোদিন সেরকম কথা হয়নি। রাজনীতি সূত্রে আমার সাথে হাই হ্যালো কথাবার্তা হতো, টুকটাক কথাবার্তা। ও আমাকে ফেসবুকে মেসেজ করতো রাত্রিবেলা, আমি যখন প্রোগ্রামে রয়েছি, ওই কি করছো, যেগুলো ছেলেরা করে থাকে বেসিক্যালি। এবার আমি ভাবতাম ওর হয়তো আমার গান টান ভালো লাগে, তাই জন্য হয়তো করছে, তোকে পাত্তা দিইনি। কি করছো, হ্যাঁ, তুমি কেমন আছো, তুমি বাড়ি ঢুকেছো কিনা। আমি গায়ে পড়ে এত কেন আমার করতে হয়,
আমি সবটাই আগে থেকে জানতাম যে ও কিরকম ব্যাপারের বৃত্তান্ত, কিন্তু আমার সাথে পার্সোনালি ও ছেলেটি খুব মিসবিহেভ করে। আমি কিন্তু মানুষের মুখে শোনা কথা আর ওর সাথে মিশে যতটুকুনি দেখেছি, হ্যাঁ, আমি ব্যাপারটাকে কিন্তু ঠিক মেলাতে পারতাম না যে এই মানুষ এগুলো বলছে ও এইরকম, কিন্তু ওর সঙ্গে তো মিশে মনে হয় যতটুকুনি ও আমাকে কথা বলে। বললাম, তখন ও তো জানে যে আমি বিবাহিত, আমার ওর পাড়ারই ধরো আমি তখন বলছিলাম, আমার যে হাজবেন্ড ছিল সে ওর বন্ধু। বন্ধু মানে হয় না পাড়ায় পাড়া থাকলে মুখছে না, তখন কথা বলতেই হয়, ভাই কেমন আছিস, এইরকম বন্ধু, মানে গলায় গলায় বন্ধু নয়। তো বন্ধুর বউ জানার পরে আমরা হয়তো এমনি করছে, তো তার ব্যাপারটাকে মাথা ঘামায়নি। ও মাঝে মাঝে আমাকে মেসেজ করতো এরকম, ওই কেমন আছো, বাড়ি ফিরেছো, আজকে প্রোগ্রাম ছিল। আমি নর্মালি কথা বলতাম এইটুকু না, যে হ্যাঁ হ্যাঁ এই তো, এটুকু অ্যাভয়েড করে বেরিয়ে যেতাম। সবাই কত এন্টারটেন করার দরকার নেই। এবার ওর একটা আমি বুঝতে পেরেছিলাম যে কিছু না কিছু মনে হয় একটু ক্র্যাশ খাচ্ছে, তখন আমি পুরোপুরি ওকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিলাম। তারপরে তো কলকাতায় আসি, তারপর আমি শুনলাম ওর সাডেন ডেথ হয়েছে। সাডেন ডেথ হয়েছে বলতে ও কোভিড হয়েছে। কোভিড হওয়ার পরে রানাঘাটে মনোরমা হসপিটাল রয়েছে, মনোরমা হসপিটালের নাম সবাই শুনেছে। মনোরমাতে ওকে নিয়ে যাওয়া হয়, চেহারা স্বাস্থ্য ভালো, কিন্তু ওকে বাঁচানো যায়নি। ব্যাপারটা কি হলো, একটা জলজ্যান্ত তরতাজা ছেলে হঠাৎ করে এরকম ভাবে কোভিডে মারা গেল। হ্যাঁ, ওর শুনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছে। যাই হোক, ও আমরা তো শুনে তখন যাই হোক একটা মানুষ পরিচিত থাকলো, ছেলেটা মারা গেল, যা ছোট একটা বাচ্চা আছে, যা বাচ্চাটা তো বাবা হারা হয়ে গেল। যাই হোক, ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দিয়েছি। তারপরে যখন অভিজিৎ দাকে আমি ফোন করে সব ঘটনা বললাম, অভিজিৎ দা রিলেট করলো যে কিছু তো একটা, দাদা আমি এই পার্সনটাকেই একমাত্র সাসপেক্ট করছি, কারণ এই একমাত্র যে রিসেন্ট মারা গেছে, আর জিনিসগুলো আমার সঙ্গে রিসেন্টই শুরু হয়েছে। তখন দাদা এসে সমস্ত গ্যাজেট ট্যাজেট নিয়ে বসলো। দাদা প্রচুর ব্যাটারি নিয়ে এসেছিল ইনভেস্টিগেশন যখন করবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে একটার পর একটা ব্যাটারি খুলে যাচ্ছে, ব্যাটারিগুলো সমস্ত ব্যাটারি ড্রেন আউট হয়ে যাচ্ছে, সমস্ত, মানে ব্যাটারি ঢোকাচ্ছে, ব্যাটারি সমস্ত পাওয়ার শেষ। দাদা বলছে যে পারমিতা আমি এরকম কোনোদিনও দেখিনি, আমি গ্যাজেটের মধ্যে ব্যাটারি ভরছি, ইনভেস্টিগেশন স্টার্ট করবো কি, গ্যাজেট স্টার্ট হতে না হতে ব্যাটারি শেষ, গুচ্ছ গুচ্ছ ব্যাটারি শেষ। তখন আমরা ইনস্টামার্টে অর্ডার দিয়ে আরো প্রচুর ব্যাটারি নিয়ে আসা করালাম। বলছি না তোমাকে যে ব্যাটারি গ্যাজেট থেকে বার করে নিয়েছে, তারপরে সেটা অন্ধকার ঘরের মধ্যে এক জায়গায় রাখা রয়েছে, সেই গ্যাজেট কাজ করছে ব্যাটারি ছাড়া। তাহলে একটা স্পিরিট কতটা পাওয়ারফুল হতে পারলে সে এই রকমের রেসপন্স দিতে পারে, সেটা কল্পনা করতে পারো। মানে প্রত্যেকটা গ্যাজেট যেভাবে কাজ করেছে, ওকে যখন বলা হচ্ছে যে আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে আপনি আপনার এক্সিস্টেন্স বোঝানোর জন্য ওই যন্ত্রটিকে টাচ করুন, সেটা যখন ও টাচ করলো তখন তার মধ্যে ব্যাটারি ছিল না, কিন্তু সেটা রেসপন্স করেছে। তোমরা যখন ইনভেস্টিগেশনটা মানে যখন ইনভেস্টিগেশন টিম এসে ইনভেস্টিগেশনটা শুরু করলো, তারপর ফার্স্ট কমিউনিকেশন কিভাবে বিল্ড আপ করেছিল, মানে তারপর এক্সাক্ট কি ঘটেছিল? দাদারা যখন এসেছিলেন, আরো দাদার সাথে আরো অনেকজন ছিলেন, তো তারা ফার্স্ট যখন ওকে জিজ্ঞাসা করলো, তোমার একটা মেশিনটার নাম আমি জানি না, ওই মেশিনটা দিয়ে দাদা জিজ্ঞাসা করেছিল, একজন ভদ্রমহিলা ছিল ওর মধ্যে, যে আপনার বাড়ি কোথায়। ফার্স্ট কোশ্চেন এটা ছিল যে আপনার বাড়ি কোথায়, আপনি ছেলে না আপনি মেয়ে। তো বলেছিল আমার বাড়ি রানাঘাট। পরিষ্কার ভাবে আমার বাড়ি রানাঘাট। তখন আমার ছেলে ওখানে বসে থরথর করে কাঁপছে, আমার চক্ষু চরক গাছে, আমি এটা নিচে কানিয়ে কি শুনছি, আমি চোখ দিয়ে এবার কি দেখছি, আপনি ছেলে না আপনি মেয়ে। ও বলছে আমি ছেলে। পরিষ্কার স্পষ্ট, এর মধ্যে কোনো ইনভিটেশন নেই বলতে, আমার পরিষ্কার বললো আমি ছেলে। এইটুকুনি করার পরে তারপরে যখন দাদা হোস্ট বক্স দিয়ে ঘরের মধ্যে চালালো, ইভিএম মেটার থেকে তোমার সমস্ত কিছু চালালো, ইএমএফ মেটার চালালো, যে প্রত্যেকটা সিগন্যাল দিয়ে দিয়ে যে তুমি আছো কি নেই সমস্ত রেসপন্স করেছে, একদম রেড লাইট পর্যন্ত নিয়ে চলে গেছিল সিগন্যাল। তো পাওয়ারফুল ছিল।
তারপরে একটা সময় ওর পাওয়ার কমেও গেছিল, মানে অনেকক্ষণ ইন্টারোগেশন করার পর যখন পাওয়ার কমে গেছিল তখন দাদা আবার ওকে বললো যে আপনার কি পাওয়ার কমে যাচ্ছে? তখন ও বললো হ্যাঁ কমে যাচ্ছে। আপনার কি এনার্জির দরকার? তো বললো হ্যাঁ দরকার। আপনাকে এনার্জি দেবো? হ্যাঁ দিন। দাদা আবার ওকে এনার্জি দিল বাইরে থেকে। সেই এনার্জি নেওয়ার পর আবার বলছে হ্যাঁ আমি এখন এনার্জি পাচ্ছি। এই সমস্ত জিনিস আমার চোখের সামনে ঘটছে। আমি যতদূর শুনেছি যে স্পিরিট বক্সে যখন কথা বলা হয় বা স্পিরিট কমিউনিকেশন বিল্ড আপ করা হয়, সেটা রেডিও ফ্রিকোয়েন্সি ভয়েসের মাধ্যমে কমিউনিকেশনটা হয় অ্যাকচুয়ালি। তো তুমি যেটা বলছো এটা সম্পূর্ণ আমি প্রথমবার শুনছি। সত্যি কথা বলতে গেলে দেখো, আমি এটা বলবো না যে আমি অবিশ্বাস করছি, বিশ্বাসযোগ্য, বাট এরকম এর আগে আমি কখনো শুনিনি যে স্পিরিট কমিউনিকেশন বিল্ড আপ করার সময় এত স্পষ্ট উচ্চারণে কেউ উত্তর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবাক কাণ্ড। টোটাল জিনিসটা আমি একা তো নই ওখানে, আমি 7-8 জন, এবং এই ঘটনাগুলো সবাই দাঁড়িয়ে বলতে পারবে। আমি আমার মাকে ফোন লাগিয়েছিলাম তখন, জানো তো, এটা নিয়মের বাইরে। অভিজিৎটা পরে আমাকে বকাবকি করেছিল, কারণ আমার মা তো বিশ্বাস করবে না আমি যে কথাটা বলছি। এক্স্যাক্টলি কোন গ্যাজেট ইউজ করে দাদা তখন কমিউনিকেশন করছিল আমি কিন্তু এক্স্যাক্টলি তোমাকে তখনই নামটা বলতে পারবো না। একটা ইকো বক্সে কথা বলেছে সবার লাস্টে, তার আগে দাদা যেগুলোতে কথা বলছিল সেই গ্যাজেটটার নাম আমি এক্স্যাক্টলি জানি না। যেটা তো বলছিল হ্যাঁ কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল, বুঝেছো, যে ও এটা বলছে যে আপনি এখন এনার্জি পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি, পরিষ্কার আমরা সবাই এটা শুনেছি। তখন না ওর যে এনার্জিটা কমে গেছিল, যেহেতু অনেকক্ষণ ধরে ওকে দাদা তো পুরো একদম ট্যাবের মধ্যে ফেলে দিয়েছিল, এতদিন ধরে আমাকে জ্বালাচ্ছে। হ্যাঁ, ওকে একদম মানে নাচটানা বুট করে দাদা ছেড়ে দিয়েছে যে তোমার কি ডিমান্ড, তুমি কি চাইছো। লাস্টে যখন ইকো বক্সের থ্রুতে আমরা যখন ওর সাথে কথা বললাম, তখন ও বলছে দাদা জিজ্ঞাসা করলো যে আপনি তো জানেন যে ও বিবাহিত? তখন ও বলছে হ্যাঁ জানি। তখন বলছে তারপরেও আপনি ওর পিছনে যে পড়ে আছেন কেন? তখন ও বলছে ভালোবাসি। তখন আপনার তো এটা আগের হাজবেন্ড ছিল, তো আপনার বন্ধু ছিল। বলছে হ্যাঁ জানি, তো তারপরেও আপনি তাকে ভালোবাসেন মানে ও তো এখন বিবাহিত, ওর তো স্বামী আছে। বলছে হ্যাঁ জানি। তারপরে যেটা বললো, এই যে সেন্টেন্সটা আমি আমার মাকেও শুনিয়েছি অরিত্র, জানি না তুমি বিশ্বাস করবে কিনা যে এত বড় সেন্টেন্স কোনোদিন কেউ বলতে পারে কিনা, কোনো স্পিরিট কোথাও বলেছে কিনা আমি জানি না। যখন দাদা বললো যে ও তো বিবাহিত, ওর বিয়ে হয়ে গেছে, তারপরেও আপনি নির্লজ্জের মতন পিছনে পড়ে আছেন। বলছে ও শুধুমাত্র আমার, এই জন্ম কেন আগামী 7 জন্মের জন্য ও শুধুমাত্র আমার, আর কারো হতে পারে না। এত বড় সেন্টেন্সটা ও ইকো বক্সে বলেছে, আর সেটা আমি আমার মাকেও ফোন করে শুনিয়েছি। শুধুমাত্র আমরাও কজনই নয়, ওটা ফোনে আমার মাও শুনে। এরপরে তুমি কি বলবে? টোটাল ঘটনাটা লাইভ চোখের সামনে ঘটছে। আমি শুনে লিটারালি স্ট্রেঞ্জ। আমি এর আগে কখনো এরকম শুনিনি যেখানে স্পিরিটের সাথে কমিউনিকেশনে এতটা ডিটেইলড, এতটা স্পষ্ট কমিউনিকেশন বিল্ড আপ করা গেছে। এক্স্যাক্টলি, এইটা তো কেউ বললে বিশ্বাস করবে না। আর আমি তখন সামনে দাঁড়িয়ে শুনছি, আমাকে বলছে ওকে আমি সংসার করতে দেবো না। আমি তখন মানে একদম নিউলি ম্যারিড, অ্যান্ড আমার তখন মনে হচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে। ওকে মেরে দেবো ওর হাজবেন্ডকে। আর মারার চেষ্টাও করেছে, খুব ব্যাডলি চেষ্টা করেছে। আমাকে মারার চেষ্টা করেছে, আমার যে নতুন বেবি হয়েছে তাকেও মারার চেষ্টা করেছে, আমার হাজবেন্ডকে তো ওই মনোরমাতে নিয়ে গিয়ে মারার চেষ্টা করেছে। ইনভেস্টিগেশন হওয়ার পরে অভিজিৎ আমাকে বললো যে দেখো পারমিতা, আমি তো মানে অ্যাকচুয়ালি মানে সেই ওঝা গুণিনময় যে ভূত তাড়াবে,
আমাকে বলো, তোমাকে আমি একটা প্রোটেকশন দিতে পারি যাতে ও ফার্দার তোমার শরীরের মধ্যে আর মানে ঢুকতে না পারে। আর এই হচ্ছে তোমার ওই সাইকো হয় না, ওই যে তোমার সাইকোপ্যাথ টাইপের, বুঝেছো? মানে অপোজিটের মানুষটা আমাকে লাইক করুক না করুক এদের কিছু যায় আসে না, মানে আমি ওকে চাই, মানে আমার ওকেই দরকার। সেও বিবাহিত হোক, ওর বাচ্চা থাক, ওর দরকার নেই, ওগুলো জেনে শুনে দরকার নেই। এই ধরনের কিছু মানে সাইকো এখন নানান রকম ঘটনা দেখছো চারিদিকে ঘটছে, এটা হচ্ছে ওই রকম মানে মানসিক বিকারগ্রস্ত অ্যাকচুয়ালি। এইরকমই ও সাইকো ছিল, সেটা এখন এরকম একটা দুরাত্মা ঘুরে বেড়াচ্ছে, যার হয়তো সঠিকভাবে পিণ্ডদান ওর বাড়ির লোকজন করেনি, তার জন্য ওর আত্মা মুক্তি হওয়ার মতন ছিলও না এবং মুক্তিও পাইনি। তো তার জন্য দাদা বললো যে দেখো আমি তোমাকে প্রোটেকশন দিতে পারি ম্যাক্স টু ম্যাক্স, যাতে তোমার মধ্যে ঢুকিয়ে যে তোমাকে কষ্টটা দিচ্ছে সেটা আর যাতে দিতে না পারে। কিন্তু আমি এই গ্যারেন্টি নিতে পারছি না যে ও তোমাদেরকে আর ডিস্টার্ব করবে না। তাও আমি যতটা পারবো চেষ্টা করে দিয়ে যাচ্ছি বলে উনি অনেক কিছু তখন করে দিয়ে গেছিলেন। আর আমাদেরকে বলেছিলেন দাদা যে রানাঘাটে যেতে না করেছিলেন, সব থেকে বড় ব্যাপার যেটা, মানে আমাকে বলেছিল তাও যেহেতু তোমার বাবা মা রানাঘাটে থাকে আমাকে তো যেতেই হবে, আমি বাবা মাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি। কিন্তু আমার হাজবেন্ডকে স্ট্রিক্টলি বারণ করেছিলেন যে দাদা আপনি কিন্তু রানাঘাটে যাবেন না, আপনাকে কিন্তু রানাঘাটে গেলেও মেরে দেবে, কিন্তু সেই ছকেই রয়েছে, আপনি কিন্তু এই ট্র্যাপে পা দেবেন না, আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর দাদার কথা না, সত্যি কথা বলতে যার জন্য আমি এখন দাদার সাথে কথা বলতে ভয় পাই, আমিও কথা বলি না ভয়ে, অ্যাকচুয়ালি ও কথা বলে না, আমার হাজবেন্ডও কথা বলে না, আমরা না দাদার কথাটা ঠিকঠাক মানে হয়তো শুনিনি মাত্র। মানে আমাদেরকে ক্যাব করে রানাঘাটে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদেরকে এমন করে দিয়েছিল যে আমরা কলকাতায় রুম রেন্ট ছেড়ে আমরা রানাঘাটে চলে গেছিলাম এত কিছুর পরে, যেখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয়েছে, আমাদের চোখের সামনে সমস্ত কিছু প্রমাণ হয়েছে। তারপরে আমাদেরকে রানাঘাটে মস্তিষ্ক এমন ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল আমাদের, হ্যাঁ, যে আমাদেরকে রানাঘাটে, এখান থেকে আমরা কলকাতা ছেড়েছি, আমরা রানাঘাটে চলে গেছি বাপের বাড়ির ওখানে ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে। ব্যাস, তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে, ওর প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। আমরা গাধার মতন ওর ট্র্যাপে পা দিয়েছি, সেখানে গিয়ে ও আমার হাজবেন্ডকে অ্যাক্সিডেন্ট করিয়ে হাতের হাড় পুরো চুরমার করে ভেঙে তখন ওকে সেই মনোরমা হসপিটালে অপারেশন করার জন্য টেনে নিয়ে গেছিল, যেখানে ওর মৃত্যু হয়েছিল। এবং সেখানে নিয়ে গিয়ে ওকে পাকাপাকি মারার প্ল্যানও করে দিয়েছিল। তখন আমার পেটে মোটামুটি 1-1.5 মাসের বেবি, আমার মেয়ে তখন আমার পেটে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে রানাঘাটে গিয়ে আমরা বাড়ি ভাড়া নিয়ে বাস করছি, তখন আমরা মানসিক প্রচন্ড ভাবে ব্রেকডাউন করে গেছি, ঝামেলা অশান্তি সংসারে লেগেই থাকতো, তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তো রয়েইছে। এর মধ্যে একটা এমন বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট করে ওর হাতের হাড়টা ভেঙে গেল, যেই অ্যাক্সিডেন্টটা ক্যাশলেস সুবিধা যেহেতু ইন্স্যুরেন্স করানো ছিল, হ্যাঁ, ওই ক্যাশলেস সুবিধাটা একমাত্র মনোরমাতেই অ্যাভেলেবেল। এত হসপিটাল বা তোমার ওই নার্সিংহোম রানাঘাটে থাকার পরেও একমাত্র ওটা মনোরমাতেই হলো। এবং যেখানে ওকে টেনে নিয়ে গেল, ও ওখানে যখন গেল ওটি করতে, ওটি রুমে ঢুকে গেছে সাধারণ একটা হাতের হাড় জোড়া লাগানো অপারেশন হবে। অপারেশন থিয়েটারে ঢুকেছে, বের হচ্ছে না আমার হাজবেন্ড, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। এবার আমার মানসিক পরিস্থিতি তখন বোঝো, আমার যদি তখন হাজবেন্ডের একটা কিছু হয়ে যায়, আমি ছেলে নিয়ে বসে আছি, পেটে আমার ছোট বেবি, বাইরে আর কেউ ছিল না। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 3 ঘন্টা হয়ে যাচ্ছে, বের করে না। আমি ভাবছি তাহলে কি ওকে মেরে দিল? আমি ওখানে বুড়বকের মতন বসে রয়েছি বাইরে। তারপরে 3.5 ঘন্টা বাদে যখন ওকে বের করেছে, বের করার পরে ও তখনও পর্যন্ত ঠিকঠাক ফেরত আসেনি। এরপর বের করার পরে ওকে যখন বেডে দিল, তার ঠিক 2-3 ঘন্টা একটু হালকা ড্রাউজিনেস ছিল, বিকজ টোটাল অপারেশনটা তোমার লোকাল অ্যানেস্থেশিয়া করে আর পুরোপুরি অজ্ঞান করে না। আমার তো সিজার হয়েছে,
দুটো সিজার হয়েছে। আমি জানি যে একটা ওটি করতে কত টাইম লাগতে পারে। একটা সিজার কেস ধরো মোটামুটি ডাক্তার 1 ঘন্টা টাইম নেয় ম্যাক্সিমাম, 1 থেকে 1.5 ঘন্টা। সেখানে ওকে ঢুকিয়ে যেতে হাতের সামান্য অপারেশন, সেটা করতে ওকে 3.5 ঘন্টা বার করেছে। কতক্ষণ কি করছিল ভেতরে ডাক্তাররা? ও যেটা বলছে, ও বলছে যে আমার কোনো নার্ভ পাচ্ছিল না এলে করার সময়, আমাকে পুরো ছুঁচ দিয়ে মানে পুরো রীতিমতো গুতানো হয়েছে। নার্ভটাকে এরকম সিরিজ ঢুকিয়ে ওই জায়গাটাকে পুরো মানে নার্ভটাকে পাওয়ার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করার পরে, অনেক খোঁচাখুচির পরেও বলে ও অপারেশনটা হয়েছে। তারপরে বলছে আমার অত ঠিক মনে নেই, কিন্তু যখন ও সংজ্ঞা ফিরল তারপরে ও আমাকে যেটা বললো সেটা আরো মানে রোমহর্ষক। ও বলছে তুমি জানো আমার বডির মধ্যে আমার স্পিরিটটা ছিল না। কি বলছো তুমি? মানে ওর মুখে আমি অ্যাকচুয়ালি এ ধরনের কথাবার্তা কোনোদিন শুনিনি। মানে সেই মনোরমা হসপিটালেই অপারেশনের সময় ওকে মারার একটা প্রবল চেষ্টা করা হয়েছিল। ও বলছে তুমি বিশ্বাস করবে না, আমার যখন অপারেশন হচ্ছে তখন আমার ভিতর থেকে একটা বিন্দু টাইপের, ওর ওর কথা অনুযায়ী একটা বিন্দু টাইপের বলছে বাইরের দিকে বেরিয়ে গেল। আমি বিন্দু বলতে এটা তোমার হাজবেন্ড নিজের চোখে দেখতে পেয়েছে? হ্যাঁ, ও বলছে আমি হঠাৎ করে মানে আমার মধ্যে থেকে বেরিয়ে গেলাম। আমি বলছি যে আমিটা সেটা কি ছিল? তোমার কি শরীর ছিল? আমি কালকে রাতেও ওকে জিজ্ঞাসা করছি, বলছে না আমি একটা বিন্দুতে পরিণত হয়ে গেছিলাম। বিন্দুতে পরিণত হয়ে গেছিল তোমার তখন ওটি চলছে? বলছে হ্যাঁ আমার ওটি চলছে একদিকে, এদিকে আমি সারা হসপিটাল ঘুরে বেড়াচ্ছি। তার মানে? বলছে হ্যাঁ আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে বেরিয়েছি, আমি বাইরে কোথায় কি আছে সব বলে দিতে পারবো। ও কিন্তু রানাঘাটের ছেলে না, প্রথমে তোমাকে বলি, ও হচ্ছে কলকাতারই ছেলে এবং ও রানাঘাটে কোনোদিন যায়নি, ওখানকার নারী নক্ষত্র কিচ্ছু জানে না। যতটুকুনি জেনেছে 1-1.5 বছর আমার সাথে রানাঘাটে গিয়ে ওই 2-1টা জায়গা। তো ওর পক্ষে মনোরমা হসপিটালে কোথায় কি আছে বলা তো সম্ভব নয়। ও জাস্ট গেছে, ও ওটি রুমে ওকে নিয়ে গেছে, ও সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে এসছে। এছাড়া ওর তো মনোরমা হসপিটাল তো বিশাল বড় কমপ্লেক্স, ওখানে কোথায় ধরো কোন রুম আছে সেগুলো তো ওর পক্ষে বর্ণনা নেওয়া সম্ভব নয়। আর যে জায়গাটাতে ও কখনো যায়নি ওইটা ভেরিফিকেশন করতে সুস্থ মাথা তো সে জায়গাগুলো ঘুরেছিল পরে। ও বলছে হ্যাঁ আমি যে জায়গাগুলো আমি ঘুরেছিলাম সেই জায়গাগুলো সব এক্সিস্ট করছে। তখন প্রবল চেষ্টা করেছিল ওকে মারার। ও বলছে যে দেখো ওই বিন্দুটা হয়ে ওটির সময় আমি যে উঠলাম আমার দেহ থেকে, উঠে আমি হাসপাতালের প্রত্যেকটা রুম, প্রত্যেকটা করিডোর, প্রত্যেকটা জায়গা, ইমার্জেন্সি গেট, এক্সিট গেট সমস্ত ঘুরে 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 বেরিয়েছি। বেরিয়ে গিয়ে আমি যখন মেন গেট দিয়ে বেরিয়ে চলে যেতে যাচ্ছি তখন বললো আমি দেখলাম একটা বিশাল আকার চেহারা ওই জায়গাটাতে বসে মাথা নিচু করে বসে আছে, ঠিক বজরংবলীর মতন আমার লাগলো। আমি অনেক চেষ্টা করলাম গেটটা দিয়ে বেরোনোর, কিন্তু আমি কিছুতেই বেরোতে পারলাম না। ওই বজরংবলীর মতন বিশাল বড় বডি নিয়ে যিনি ছিলেন তিনি আমাকে ওই গেটটা দিয়ে বেরোতে দিলেন না। তারপরে আমি আবার ব্যাক করে ওই পথ দিয়ে ফিরে এসে আবার আমার বডির মধ্যে ঢুকে গেলাম। তারপরে আমার ওটি কমপ্লিট হওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরলো তারপরে ও আমাকে এসে সব ঘটনাটা যখন বলছে, ও বলছে জানো আমি তো পরে তো যখন আমাকে স্ট্রেচারে করে নিয়ে আসছে আমি যতটুকুই দেখলাম, আমি যে জায়গাগুলো সব দেখেছি সব তো আমার হচ্ছে এবং এক্সিট গেট যেখানে ও কখনো যাইনি, ও বলছে ওই জায়গাটাতে এক্সিট গেটটা ঠিক ওরকম ভাবেই রয়েছে। এবং তার মানে কি তোমাকে মারার ওখানে কোনো একটা পরিকল্পনা করা হয়েছিল যে তোমাকে ওখান থেকে হয়তো মানে মেরেই ফেলার প্ল্যান করেছিল। কিন্তু ঈশ্বরের অনেক কৃপা, আমরা যেমন ভূতে বিশ্বাস করি, যেটাকে আমরা চৌপর ভূত বলছি, ঈশ্বরেও আমরা সমানভাবে বিশ্বাস করি। মানে এটা একটা শুভ শক্তির সাথে একটা অশুভ শক্তির এমন লড়াই হয়েছে যেখানে কোথাও না কোথাও শুভ শক্তি জিতে গেছে। যেটা অভিজিৎদা বলেছিল যে দেখো পারমিতা ও অনেক চেষ্টা করবে তোকে মারতে পারবে না, মানে এই যে প্রেতাত্মা এরা তোমার মৃত্যু কষ্ট তোমাকে দেবে, তোমার লাইফটাকে হেল বানিয়ে দেবে, তোমাকে সুইসাইড করার জন্য হয়তো মাথার মধ্যে কুবুদ্ধি দেবে, কিন্তু তোমাকে প্রাণে মারার একমাত্র ক্ষমতা এটা একমাত্র ঈশ্বরের আছে যে তোমাকে জন্ম দিয়েছে। সে ট্রাই করতে পারে, সাকসেসফুল হতে পারবে না।
এবং এই ঘটনাটার সাথে আমি রিলেট করতে পারি। যে মারার চেষ্টা করেছিল, কিন্তু সামহাও ঈশ্বরের অনেক কৃপা এবং তিনি সর্বত্র বিরাজমান, যে সেদিনকে ওর মৃত্যুটা ওইভাবে করতে তিনি দেননি। এই জিনিসটা শুনলে কে ট্রাস্ট করবে? আজকে আমি খুব লাকি যে আমি স্টোরি টেলারের মতন একটা জায়গায় বলার প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমি এটা বলতে পারছি, আমি এটা মানুষের সামনে জানাতে পারছি। কিন্তু এটা যার সাথে ঘটবে সে ছাড়া এই ঘটনাগুলো কেউ ট্রাস্ট করবে না। আমি সত্যি চাই না যে অ্যাকচুয়ালি কারোর সাথে এইসব ঘটনা ঘটুক। আর আমাদের ইকোনমিক্যাল ডিজাস্টার যে কি লেভেলে করে দিয়েছে তুমি কল্পনা করতে পারবে না। এই বিগত বিয়ের পরে 1 বছরে আমাদের বিজনেসে লস 1 year, 1 কোটি টাকা। আমরা যেটাতেই হাত দিচ্ছি, আমি যেমন আগে পাথরে হাত দিলে সেটা সোনা হয়ে যেত, আমি এখন সোনাতে হাত দিলে সেটা পাথর হয়ে যায়। হওয়া কাজ সব আটকে দিচ্ছে, প্রত্যেকটা হওয়া কাজ আটকে দিচ্ছে। যেই কাজটাই ঠিক হচ্ছে, যে জমির ডিলটা ফাইনালাইজ হচ্ছে, সেই জমির ওনার কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করছে। ভাবতে পারো, যে ঠিক করছি, যে জমির যেই কাজটাই আমি ঠিক করছি না কেন, সেই প্রপার্টির ওনারের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কাজ আমার আটকে যাচ্ছে। ইকোনমিক্যাল ডিজাস্টারের চরম লেভেলে চলে গেছে। এবং সব থেকে রিসেন্ট, এত কিছু টর্চার সহ্য করার পরেও আমার যখন বেবি হলো, তখন আমাকে মারার প্ল্যান করেছে। আমার কোভিড হয়েছে কতবার কেউ শুনলে বিশ্বাস করবে? আমার কোভিড হয়েছে 12 থেকে 13 বার। কেউ বিশ্বাস করবে? প্রত্যেকবারই কিটে প্রমাণিত যে কোভিড পজিটিভ এই বাচ্চাটা। আমাকে সবাই অ্যাকচুয়ালি চলতা ফিরতা কোভিড বলে ডাকে। কোভিড আর কারো হোক না হোক, আমার ঘরেই এতটাই আমি কোভিড ক্যারিয়ার ছিলাম। তো যাই হোক, আমার অনেকবার কোভিড হয়ে গেছে। তো কোভিড হওয়ার পরে আমার যখন বেবি পেটে, আমার তখন প্রিম্যাচিওর বাচ্চা হয়েছে, এখানেও আমার করোনা অ্যাডিনো ভাইরাস হয়ে আমার যে বাচ্চাটা 40 সপ্তাহে মানুষের হয়, সেটা আমার 34 সপ্তাহে বাচ্চা ডাক্তার ডেলিভারি করতে বাধ্য হয়েছে। তখনও আমি মারা যাচ্ছিলাম। মানিপাল হসপিটালে আমার বেবি হয়েছে। তখন হঠাৎ করে আমার অ্যাডিনো ধরলো আমাকে 2023-তে আগস্ট মাসে অ্যাডিনো ভাইরাস ধরে ডাক্তার আমার সিজার করে আমার বাচ্চা বার করে দিতে বাধ্য হলে। আমার এত পরিমাণে শ্বাসকষ্ট যে কোনো কিছুতে, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। পেটে স্পিচ ছিঁড়ে যাওয়ার মতন পরিস্থিতি, কাঁদতে। আমি তো ভাবছিলাম আমি মনে হয় এবার বাঁচবো না। কোনো রকম ওখানকার ডাক্তাররা অসীম, ওনাদের ক্ষমতাশালী, ওনারা ঈশ্বরের আর এক রূপ ওনারা, যে আমাকে কিভাবে বাঁচিয়েছে সেটা আমিই জানি। এবং প্রচুর টাকা পয়সা খরচা করার বিনিময়ে আমি আমার মেয়ের সন্তানকে হাতে পাই এবং প্রিম্যাচিওর বেবি হয়। বাচ্চাটাকেও আমার মারার চেষ্টা করেছিল, NICU-তে ছিল বাচ্চা আমার 12 দিন। এবং বাচ্চা হওয়ার পরের দিনকে আমার বাচ্চার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল। ডাক্তার তখনই সাথে সাথে ওকে ক্যাফেন মেরে আবার বাচ্চার সেই শ্বাস প্রশ্বাসটাকে আবার চালু করে। আমি যে বাচ্চা ফেরত পেয়েছি, এটাও আমার কাছে ভগবানের কৃপা। যে আবার ওকেও মারার চেষ্টা করেছিল, তাও পারেনি, সাকসেসফুল হয়নি। আমাকেও মারার চেষ্টা করছে, সাকসেসফুল হয়নি। আমার হাজবেন্ডকেও মারার চেষ্টা করছে, সাকসেসফুল হয়নি। কিন্তু কি, আমাদের লাইফটাকে পুরোপুরি হেল করে দিয়েছে। এই হচ্ছে কন্ডিশন। এবং সব থেকে অবিশ্বাস্য আর একটা ব্যাপার বললাম না, গত পরশুদিনের আগের দিন আমাদের আরো একটা অর্থনৈতিক ক্ষতি করে দিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই ঘটনা কেউ শুনলে বিশ্বাস করবে যে ফোনের মাধ্যমে কি করে এটা হতে পারে। ঠিক যে টাইমটা আমার বিজনেসের ডিলটা ফাইনালাইজ হচ্ছে, সেই টাইমটাতে আমার কাছে একটু উবো ফোন চলে আসলো কোনো জায়গা থেকে। ফোন এসে বলছে, হ্যাঁ, আমার ফোনটা এসে, ম্যাডাম আপনি অ্যাপোলো ফার্মেসি থেকে ওষুধ অর্ডার করেছেন? হ্যাঁ, আপনি নিউ টাউন থেকে বলছেন তো, পারমিতা ব্যানার্জি? আমি বলছি, হ্যাঁ আমি রাজারহাট থেকে বলছি। হ্যাঁ, পারমিতা ব্যানার্জি বলছি। কিন্তু ম্যাডাম আপনি একটা ওষুধ অর্ডার করেছেন, ফোরাকর্ড, কোথায় দিতে যাবো বলুন তো? দাদা আমি তো নিউ টাউনে থাকি না, আমি তো কোনো ওষুধ অর্ডার করিনি। না, আমি ওষুধটা নিয়ে বেরিয়ে গেছি, আপনি তো ওষুধ অর্ডার করেছেন। আমি অ্যাপোলো ফার্মেসি থেকে বলছি, আপনি ভালো করে চেক করে দেখুন, আপনার কার্টে নিশ্চয়ই রয়েছে ওখানে। আমি বলছি, না আপনার ভুল হচ্ছে, আমি হাজবেন্ডের হাতে ফোনটা ধুয়ে দিলাম।
ঠিক ওই ভদ্রলোক ওর সঙ্গে কথোপকথনের মাধ্যমে 3-4 মিনিট এমনভাবে অতিবাহিত করে দিল, এবং ও বুঝতে পারছে না ওনার সাথে কথা বলে যাচ্ছে। এবার কথা বলার পরে ফোনটা যখন কাটলো, না আপনার কিছু ভুল হচ্ছে, আমরা কোনো ওষুধ অর্ডার করিনি। বলে আমি তো ওষুধ নিয়ে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনার অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। এবার আমি ফোনটা দেখি ট্রুকলারের কাছে কল ফোন না করে ফেলেছি, ভেরিফাইড নাম্বার, লোকটা যে ফোন করেছে এটা একদম সঠিক। কিন্তু আমি কার্ড যখন খুলে দেখছি আমি কোনো ওষুধ ওখানে অর্ডারই করিনি। তখন আমার ব্যবসার একটা ডিল ফাইনালাইজ ছিল, একদম সেটা ফাইনাল কথাগুলো, সেটা আমার তখন প্রায় 70-80 হাজার টাকার ওই ডিলটা আমার মিস হয়ে গেল ওইটুকুনি টাইমের মধ্যে। কোথা থেকে উড়ো ফোন এসে ওই টাইমটাকে পাজল করে ওই টাকাটা আমার হাত থেকে পুরো বার করে রেখে দিল। তখন আমি বলি, ভগবান এই ফোনটা কি করলো, এত বড় সর্বনাশটা আমার এই মুহূর্তে, এই টাকাটার দরকার ছিল, এটা কে করলো। আমি তখন হাউমাউ করে কেঁদে দিয়েছি জানো, যে আর কত হবে, আর কত হবে এই মানুষের সাথে। ঈশ্বর কি এগুলো কিছুই দেখতে পাচ্ছেন না? আর কত সাফার করব। একটা দুরাত্মা, একটা পাপাত্তা, যার একটা জাস্ট মেয়েকে দরকার, সে মেয়েটা কে, তার সংসার আছে কিনা, সে বিবাহিত কিনা, সে বাচ্চার মা কিনা, তার কিচ্ছু যায় আসে না। তার একটাই ডিমান্ড, আমি তোমাকে ভালোবাসি। এবার এর থেকে রেমিডি আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমি কার কাছে যাব, কে আমাকে অ্যাকচুয়ালি মুক্তি দিতে পারে। তবে আমি মুক্তির আশায় বসে আছি, আমি খুব শিগগিরই এর থেকে মুক্তি চাই। তো এখনো তোমাদেরকে মেন্টালি আর ফাইনান্সিয়ালি এফেক্ট করে চলেছে, একদম কন্টিনিউয়াসলি। বাট ফিজিক্যাল এক্সিস্টেন্স আর সেরকম ভাবে তোমরা ফিল করোনি, তাই তো? দেখো, ফিজিক্যাল এক্সিস্টেন্স ফিল বলতে গেলে একদমই যে ফিল করি না তা তো নয়, মানে আমার ভেতরে ঢুকতে আর পারে না। জবে থেকে দাদা আমাকে প্রোটেকশনটা দিয়েছে, তারপর থেকে আমার ভেতরে ঢুকতে আর পারিনি, ওই অসুবিধাটা আর হয়নি। কিন্তু ফাইন্যান্সিয়ালি শেষ করে দিচ্ছে, এবং যেসব ঘটনাগুলো একটা পর একটা করছে এগুলো ঠিক নর্মাল নয়, সেটা ওর এক্সিস্টেন্স থেকে পরিষ্কার বুঝিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বুঝতে পারি যে ইএমএফ মিটার যখন ধরো অন করলে পরে আমার হাজবেন্ড বাথরুমে জামা কাপড় খুলে রেখেছে, জামা কাপড় তো ইএমএফ মিটার আসার কথা নয়, সেখানে রেড সিগন্যাল মারছে। এইগুলো তো চলছে, ঘটছে, এইসব জিনিস চলতেই রয়েছে, এবং এটার থেকে জানি না কবে মুক্তি পাবো, তবে মুক্তির আশায় বসে রয়েছি। ঠিক আছে, আমি তোমাকে 1-2 জনের নাম্বার শেয়ার করব, তুমি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করবে। তারা আমার পডকাস্টেও এসেছে, তা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে তাদেরও যোগসূত্র রয়েছে। ইনফ্যাক্ট তারা হিলিং প্রসেসের মাধ্যমেও অনেক প্রবলেম কিওর করেওছে ইন দ্য পাস্ট টাইম। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে তাদের কন্ট্যাক্টটা তোমার সাথে শেয়ার করার। আজকে রেকর্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি তোমাকে তাদের নাম্বারটা দিয়ে দেবো, তুমি একবার কথা বলে দেখতে পারো, যদি এই সমস্যাটা থেকে তুমি বেরোতে পারো। আশা করবো যে এই সমস্যাটা থেকে তোমার যাবতীয় যা প্রবলেম হচ্ছে সেগুলো কিওর হবে ডেফিনেটলি। ঘটনাটা তুমি শেয়ার করলে, বেশ কিছু জায়গা রয়েছে এই ঘটনাটার মধ্যে যেগুলো শুনে সত্যিই গায়ে কাঁটা দিয়ে যাওয়ার মতন। তেমন কিছু জায়গায় আমার একটু অবাক লেগেছে যখন তুমি বললে যে সোল বডি থেকে বেরিয়ে যাওয়ার পরে সে একটা বিশাল আকৃতির কাউকে দেখতে পেয়েছেন, যাকে তোমার হাজবেন্ডের মনে হয়েছে যে বজরংবলির ফিগার, বজরংবলির মতো। তো আমি জানি না এইভাবে সুপিরিয়র এনার্জিকে চাক্ষুষ দেখা যায় কিনা, কারণ তুমি যেটা বললে সেটা সায়েন্সের ল্যাঙ্গুয়েজে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলা হয়। মানে আমরা যখন মৃত্যুবরণ করি বা আমাদের সোল যখন আমাদের দেহ ছেড়ে দেয়, তখন আমরা ওরকম এক্সপিরিয়েন্স করি অনেক সময়। তো এটা পৃথিবীর বিভিন্ন সার্ভেতেও এর রেজাল্ট পাওয়া গেছে। তো সেটাকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যদি আমি ধরেও নিই, বাট তারপরে তুমি যেটা বললে যে বজরংবলির আর সেটা হওয়ার সম্ভাবনা ভীষণ কম। হয়তো তুমি প্রোটেক্টেড ছিলে বা তুমি সেখান থেকে বেরিয়ে এসেছো, বাট সেটা হওয়ার সম্ভাবনা ভীষণ কম। আমি একবারে উড়িয়ে দিচ্ছি না তোমার কথাটা,
বাট তারপরেও আমি বলবো সেটা হওয়ার সম্ভাবনা ভীষণ কম, কারণ আমরা এইভাবে সুপিরিয়র এনার্জিকে কখনোই চাক্ষুষ করতে পারি না, কারণ তারা অনেক 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 হায়ার ফর্মে বিলং করে, তুমি যার কথা বললে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ও আমাকে, আমি বারবার ওকে জিজ্ঞাসা করেছি, দেখো তুমি এটা কি দেখো, যে একটা বিশাল আকার কিছু, মানে ওই রকম একটা অবয়ব, মানে এক্স্যাক্টলি বজরঙ্গলিকে দেখেছে সেটা নয়, ও আমাকে বলছে অবয়বটা ওই রকম ছিল, কিছু একটা আমাকে ঠিক ওই কিছুতে বেরোতে দিল না। ওই গেটটা দিয়ে বলছে ও আমাকে, ওর বক্তব্য, ওই গেটটা দিয়ে আমি অনেক বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু ওটা আমাকে কিছুতেই ওই জায়গাটা দিয়ে বেরোতে দিল না। তখন আমি আবার রিটার্ন করে যাই। তুমি কি দেখেছিলে? বলছে অবয়বটা আমার ওই রকম মনে হয়েছিল, যে বজরঙ্গলির মতনই অবয়বটা, কিন্তু আমাকে ওই জিনিসটা যেতেই থাক, আমাকে ও বেরোতে দেয় ওখানে। তাই জন্য আমি আবার রিটার্ন এসে বডির মধ্যে ইয়ে করে গেছি, তারপরে আস্তে আস্তে সেন্সটা ফিরেছে। এটা এই একবারই কিন্তু এক্সপিরিয়েন্স, তার আগে পিছিয়ে বলো বা দিনে ওর মুখে আমি এরকম কিছু শুনি। তো এই কারণেই বলেছিলাম যে এই ঘটনাটা আর 5টা ঘটনার থেকে ভীষণ ইউনিক একটা ঘটনা, কারণ তুমি এরকম বেশ কিছু আমাকে মেসেজে জানিয়েছিলে। তো এখন আমি ঘটনাটা পুরোটা শুনলাম, শুনে আমি ভীষণ অবাক হয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা ভীষণ একটা খারাপ লাগার জায়গা যে আজকে তুমি ঘটনাটা আমাদের সকলের সাথে শেয়ার করছো, কিন্তু তুমি জানো না যে পর মুহূর্তে তোমার সাথে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। তো তো যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব ভালো কিছু কন্ট্যাক্ট তোমার সাথে শেয়ার করার জন্য, যাতে তুমি অ্যাটলিস্ট এই প্রবলেমটা থেকে বেরোতে পারো। আমি নিশ্চয়ই আমার দিক থেকে যতটা পসিবল, যতটা সম্ভাবনা রয়েছে, আমি নিশ্চয়ই সাহায্য করব এই ব্যাপারটাতে। আমি এর আগে তাদের সাথে পডকাস্ট বানিয়েছি, তারা বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে যুক্ত, মানে বিভিন্ন ইনভেস্টিগেশন কেসেসের সাথে যুক্ত। এছাড়াও তারা হিলিং প্রসেসের মাধ্যমে মানুষকে সুস্থও করে তোলেন। তো তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ, তুমি এরকম একটা ঘটনা তোমার জীবনে, যে এরকম একটা ঘটনা ঘটেছে, তুমি সেখান থেকে ভেঙে না পড়ে আজকে নিজেকে শক্ত করে সেই জায়গায় ধরে রেখেছো, প্লাস তুমি আমাদের সকলের সাথে আজকে ঘটনাটা শেয়ার করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ইন ফিউচারেও তুমি গল্প বলার সাথে জুড়ে থাকবে, গল্প বলার ঘটনাগুলো অবশ্যই শুনবে। তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আশা করব তুমি আবার তোমার সুস্থ জীবনে ফিরে আসো, সেই চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে। আমি ডেফিনেটলি কন্ট্যাক্ট শেয়ার করব, বাট চেষ্টা তোমাকে করতেই হবে সেই জায়গা থেকে ফেরত আসার জন্য, কারণ তোমার হার মানলে চলবে না এই ব্যাপারটাতে। তো যে বা যিনি আছেন তোমার সাথে বা তোমার আশেপাশে যিনি রয়েছেন, তারও এটা বোঝা উচিত এরকম সিচুয়েশনে, যে আলটিমেট তার কোনো লাভ হবে না, শুধুমাত্র তোমাদের ক্ষতিটাই হতে থাকবে। তো যাই হোক না কেন, আজকের এপিসোডটা রেকর্ড করে আমি ভীষণ অন্য ধরনের একটা ঘটনা শুনলাম, যে ঘটনাটা আমায় বেশ কিছু জায়গায় নাড়িয়ে দিয়েছে। আমি কেন বলছি, কারণ কিছু কিছু ইনসিডেন্ট তুমি শেয়ার করেছো, যে ইনসিডেন্টগুলো ভীষণ ইউনিক আর ভীষণ ভয়ানক। তো সেই জায়গাগুলোতে আমার সত্যিই ভয় লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ভালো থেকো, সুস্থ থাকো। একদম, থ্যাংক ইউ। Spotify original horror podcast. তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য তোমরা ভৌতিক ঘটনা শুনে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।